তাসনিম হাসান ভাই আজ সকালে আল্লাহর কাছে চলে গেছেন। তাঁর লেখাটা হৃদয় ছুঁয়ে গেছে। শুনুন আর ভাবুন দুনিয়া কত ক্ষণস্থায়ী। মাঝে মাঝে ইদানিং আমি চিন্তা করি আমার মৃত্যুর দিনটা কেমন হবে, যেদিন আমি একটা জলজন্ত মানুষ থেকে লাশে পরিণত হব। কেমন হবে সেই দিনটা? আমার বাসার ড্রয়িং রুমের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে। আমি খুব ভালো বুঝতে পারি লাশটা খুব সম্ভবত সেখানেই রাখবেন সবাই। আচ্ছা, আমার নাকে তো একটা তুলাও গুঁজে দেওয়া হবে, তাই না? আমার দাদির লাশে আমি দেখেছিলাম ওরা তুলা ঠেসে দিয়েছিল। আমার মণি কাকা পরম আদরে তার মায়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন। অশ্রু সজল আমার কাকা বিড়বিড় করে শেষবারের মতো মাকে কিছু বলছিলেন বোধহয়, আমি শুনতে পাইনি। আচ্ছা, আমার বেলায় কে হাত বুলিয়ে দেবেন? আমার মনে মনে খুব ইচ্ছা আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি। আধো আলো আধো ছায়া, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। না থাক, প্রচণ্ড বৃষ্টি দরকার নেই। মৃত্যুর আগ মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হলেও চলবে। বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজান সে অদ্ভুত সময়ে কানে ভেসে আসুক। আল্লাহর কাছে আবদার। আচ্ছা, কতদিন বৃষ্টিতে ভিজে না জানেন? প্রায় 3 বছর হতে চলল। সিঙ্গাপুরে যখন চিকিৎসার জন্য ছিলাম তখন সেখানে ভীষণ বৃষ্টি পড়ত, কিন্তু সে বৃষ্টিতে ভেজার সুযোগ ছিল না। সে সময় চিকিৎসার প্রয়োজনে আমার হাতে একটা সেন্ট্রাল লাইন করা ছিল, যেটা হার্ট পর্যন্ত কানেক্টেড। শরীরে ওই অংশটা আমার ভেজানো নিষেধ ছিল। আমি প্রায় টানা 1.5 বছর গোসল করার সময়ও সে জায়গাটায় বিরামহীনভাবে পানি ঢালতে পারিনি। আমি বৃষ্টিতে ভেজার প্রবল নেশা নিয়ে সিঙ্গাপুরের কুকুর বিড়াল বৃষ্টি দেখতাম। আমার স্ত্রী আমার মন খারাপ করা মুখ দেখে চুল এলোমেলো করে দিয়ে বলতেন, আমরা যখন সুস্থ হয়ে যাব তখন বাংলাদেশে ফিরে যেয়ে 2 জন মিলে থুমসে বৃষ্টিতে ভিজব, কেমন? আমি বোকার মতো তার কথা মেনে নিতাম। তাছাড়া সিঙ্গাপুরের বৃষ্টিটাও দেশের মতো অত সুন্দর না ভেবে মনকে বাঁধ মানানোর অভ্যাস হয়ে গিয়েছিল। সেই আমার আর সুস্থ হওয়াও হলো না। এখন পর্যন্ত বৃষ্টিতেও ভেজা হলো না। বৌমনি আমাকে এভাবে ধোঁকা দিল। হঠাৎ করে মেঘ করলে ব্যস্ত ঢাকা শহর যেমন কালো হয়ে যায়, তখন আমার মৃত্যুর পরিবেশটা হলে বেশ হয়। বৃষ্টি আমি বড় ভালোবাসি। আমার লাশটা গোসল দেওয়ার সময় যখন মেঝেতে পাটির উপর রাখা হবে, প্রচণ্ড জাগতিক ব্যস্ততা থাকবে নিশ্চয়ই। সবাইকে জানানো, মরা বাড়িতে ঘনিষ্ঠ অঘনিষ্ঠ আত্মীয় স্বজন যেই আসুক সবাইকে কিছুটা হাসি মুখে রিসিভও করতে হয়। আমার যারা ভাই আছেন তাদের ঘাড়ে নিশ্চয়ই এই দায়িত্বটা পড়বে। আমার অনেকগুলো ভাই। আমি জানি আমি যেদিন চলে যাব এরা কাউকে কিছু বুঝতে না দিয়ে আড়ালে আড়ালে কাঁদবেন। আবার কাঁদার ফাঁকে ফাঁকে সবাইকে একটু হলেও বসাবেন, গ্রিট করবেন। আত্মীয়রা একটু লাশটা দেখতে চাইবেন নিশ্চয়ই। শেষ দেখা। আমার ভাইরা কাফন খুলে দেখাবেন। আমি কল্পনায় পরিষ্কার দেখতে পাই আমার বোন আর স্ত্রী গলাগলি করে সেদিন খুব কাঁদছেন। আমার বোনের কথা আপনাদের প্রায় কোনো লেখাতেই বলা হয়নি। আমার বোনটা আমার চেয়ে 6 বছরের ছোট। ওর জন্ম হওয়ার 15-20 দিনের মাথাতেই আমার মাকে আবার অফিসে জয়েন করতে হয়। আমাদের তখন কঠিন জীবন সংগ্রাম। আমি তখন আমাদের পুরনো ঢাকার সেই দোতলার ভাড়া বাসায় কাজের লোক চায়না আপার আন্ডারে সারাদিন থাকি। খুবই নিরুত্তাপ দিন কাটে। ও হওয়ায় আমার বেশ ভালো সময় কাটার উপলক্ষ হয়। কি সুন্দর একটা বাচ্চা। আমার বোনটা হওয়ার পর এত টকটকে লাল ফর্সা ছিল যে সবাই ওর নাম দিয়েছিল জাপানি ডল। আর মাথা ভর্তি কি চুল, ঘন চুল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। চায়না আপার কাছ থেকে টামলার কেড়ে নিয়ে ওকে খাওয়াতাম। ও যখন ঘুমিয়ে থাকতো ওর পাশে শুয়ে থাকতাম। শুধু অপেক্ষা করতাম ও কখন ঘুম থেকে উঠবে, কিন্তু ও বেয়ারার মতো প্রায় সারাদিনই ঘুমাতো। ওর নীরবতা আমার অসহ্য মনে হতো, অস্থির হয়ে যেতাম। আমি সে সময় আবেগ অনুভূতির ব্যাপারগুলো সঙ্গত কারণেই বুঝতাম না, কিন্তু সারাক্ষণ মনে হতো ওকে জড়িয়ে ধরে থাকি। আমার বোন সেই ছোট্ট নীলপলার চেয়ে সুন্দর কিছু আমি তখন পর্যন্ত আর দেখিনি। আসলে এখন পর্যন্ত দেখিনি। আমার কোলে করে ওকে বড় করেছি। কত ভালো যে আমি ওকে বাসি ও তার কিছুই তখন বুঝতো না, এখনো বোঝে বলে মনে হয় না। আমার সেই বোনটা আজ অনেক বড় হয়ে গেছে।
জানি না আমি যেদিন মারা যাব তার আগে ওর বিয়ে হয়ে যাবে কিনা। আমি কি দেখে যেতে পারবো নতুন জীবন শুরু করেছে? অবশ্য আমি দূরতম স্বপ্নেও কল্পনা করতে পারি না আমার নীলপলার বিয়ে হয়ে যাচ্ছে। আমি নীলপলা বলে ডাকবো আর ওকে ঘরে দেখতে পাবো না। কেউ ভাইয়া বলে ডাক শুনবে না। এই পরিস্থিতি কল্পনা করতে আমার চোখে পানি চলে আসে। আমার নীলপলার বিয়ে হয়ে যাবে ভাবা যায় না। আমি জানি আমার লাশ সবাই যখন মুখ খুলে খুলে দেখবে, আমার বোনটা খুব কাঁদবে, খুবই কাঁদবে। জানেন, ওকে আমি ভয়ঙ্কর রকমের ভালোবাসি। আমার মৃত্যুর দিন আমার দৃঢ় বিশ্বাস আমার স্ত্রী অজ্ঞান হয়ে যাবেন। মেয়েটা খুব বেশি শারীরিক ধকল নিতে পারে না, সেদিন পারার প্রশ্নই আসে না। মনের গভীর দুঃখ থেকে যে কান্না আসে সেটা আমার স্ত্রীর ব্রেনের জন্য খুব বেশি ক্ষতিকারক হবে। কাঁদতে কাঁদতে সে হুঁশে নাও থাকতে পারে। এই মানুষটা যে কি ভীষণ বিশ্বাস করে এই ক্যান্সার আমার কিছু করতে পারবে না, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব। সে আমাকে নিয়ে কত শত ছেলে মানুষের পরিকল্পনা যে করে ভাবতে পারবেন না। তার খুব স্বপ্ন একটা ফাউন্ডেশন করবে, যেটা টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না এমন মানুষদের নিয়ে কাজ করবে। সেটা একটা বিজনেস উইংও থাকবে। থাইল্যান্ড, চায়না থেকে সেই উইং প্রোডাক্ট ইম্পোর্ট করবে। একটা বড় ই কমার্স জাতীয় কিছু হবে। আমি আবার সেই পুরোনো দিনের মতো সফটওয়্যারটা বানিয়ে দিব। ফাউন্ডেশনের নাম হবে আশাবরী। ভাবুন তো, এত ছেলে মানুষও কেউ হয়? সেই বৃষ্টি ভেজা দিনে আমার লাশ দেখে তার এই স্বপ্নগুলো ভেঙে না যায়, এটাই আমার ইচ্ছা। সে বাঁচুক, আশাবরী ফাউন্ডেশন হোক। কোন সহৃদয়বান পুরুষ এসে তার হাত ধরুক, তাকে বলুক, এই তো আমি পাশে আছি। কে বলল তুমি একা? সে ভালো থাকুক, তার স্বপ্ন পূরণ হোক, তার কোল জুড়ে আসুক নতুন দিনের নতুন সন্তান। আমার সাথে সুখ হলো না তো কি হয়েছে? সে ভালো থাকুক, সুখে থাকুক। আমার সাথে বিয়ে হয়ে তার জীবনের শুরুটা বড় কষ্টে কাটলো, বাকিটা তার সুখে কাটুক, সর্বোচ্চ আনন্দে কাটুক। আল্লাহ যেন তাকে সব দেন। আমার মৃত্যুর দিন আমাকে শেষ দেখা দেখতে এসে বিব্রত হবেন আসলে আমার হাতে গোনা কিছু বন্ধু বান্ধব। এরা এসে বুঝতেও পারবেন না কোথায় বসবেন, কোথায় দাঁড়াবেন। এদের তো কেউ আত্মীয়দের মতো আন্তরিকতার সাথে ডেকে ঘরে বসাবেন না। এরা কাউকে লাশ দেখতে চাই বলতেও পারবেন না। আমার লাশ না দেখে বাড়িও ফিরতে পারবেন না। খাটিয়ে দিয়ে যখন গ্যারেজে নামিয়ে দেওয়া হবে তখনই একমাত্র সুযোগ। আমার যারা আসলে ঘনিষ্ঠ ধরনের বন্ধু, এরা একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। এরা হয়তো নিঃশব্দে আমার লাশের খাটিয়াটা ঘাড়ে তুলে নেবেন, কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারবেন না, একটু দেখি তো ভাই। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকে আমার মৃত্যুর দিন আমাকে দেখতে আসতে পারবেন না। একটা সময় ছিল আমরা বন্ধু বান্ধবরা যখন এলাকায় সেলিমের চায়ের দোকানে একসাথে বসতাম, আর কেউ বসার জায়গা পেত না। 15-20 জন মিলে হই হই। জীবনের প্রয়োজনে। খুব আশ্চর্য শোনালেও সত্য, এলাকায় আর এখন কেউই থাকে না। সবাই বিদেশে সেটেল করেছেন বা করার প্রসেসে আছেন। একদম সবাই। এলাকায় পড়েছিলাম শুধু আমি একা। সুতরাং আমার সাথে তাদের কারোরই শেষ দেখা হওয়ার সম্ভাবনা নেই। ভাবতে কেমন যেন লাগে, যাদের সাথে জীবনের এত সময় কাটিয়েছি, একদিন বাদে পরের দিন দেখা না হলে মনে হতো কতকাল দেখা হয়নি। তাদের সাথে শেষ দেখা হওয়ার সম্ভাবনাটাও হিসেব করতে হচ্ছে। পৃথিবীতে নাকি সবচেয়ে ভারী বস্তু হলো পিতার কাঁধে সন্তানের লাশ। সেদিন আমার বাবাকে এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হবে ভাবতেই খারাপ লাগছে। আমার বাবার পায়ে প্রচণ্ড ব্যথা। উনি স্মুথলি হাঁটতে পারেন না, আর্থ্রাইটিসের কারণে। আমার চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাকও করেছিলেন। সেই খবর তারা আমার কাছে তখন গোপন করেছিলেন। তার রিংও পরানো আছে, কিন্তু কি আর করা। একমাত্র ছেলে যেহেতু তাদের দেখভাল করতে অক্ষম ছিল, তাই তাঁর এই খোনা পা নিয়ে জীবিকার তাগিদে প্রতিদিন ভোরবেলা অফিস করতে বের হয়ে যেতে হয়। আমার বাবা, আমি যখন সুস্থ ছিলাম তখন বলতেন, 2021 সালের পর আর কাজ করব না, কমপ্লিট রিটায়ার, সারাদিন বাসায় শুয়ে থাকব। আমিও তাগিদ দিয়ে বলতাম, তোমাকে ইনশাল্লাহ আর কিছু করতে হবে না আব্বা, আমরা সব সামলাতে পারবো। একটা ফ্ল্যাট ভাড়া আছে, আমি চাকরি করব, আউটসোর্সিং করব, ব্যবসা করব। তোমাকে কিছু একটা করবে, ইনশাল্লাহ সব হয়ে যাবে। কি কথা ছিল আর কি হলো বলেন তো? আমার চিকিৎসার জন্য সে ফ্ল্যাটটাও মেজে দিতে হলো।
আর আমি তো আমি একটা বিকলাঙ্গ বোঝা হয়ে বেঁচেছিলাম যতদিন ছিলাম। আমার বাবার সাথে 2021 সালে রিটায়ারমেন্ট আর আসলো না। আল্লাহর ফয়সালা, যা আছে আলহামদুলিল্লাহ। খোঁড়া পায়ে বাবাকে এখন অফিসে দৌড়াতে হয়, বাজার করতে হয়, মাঝে মাঝে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে যেতে হয়। আমার বাবা অবশ্য এসব কথাবার্তা একদমই আমলে নেন না। তার মতো এরকম আবেগী মানুষ আমি আর দেখিনি। আমার ভিতরে যতটুকু আবেগ পুরোটাই আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার নীলপলার প্রতি তার আবেগের তীব্রতা এত বেশি, সেটা বোঝানো কঠিন। আমাদেরকে শুধু চোখের দেখা দেখতে পারলেও তার চোখ চকচক করে। তার সামনে বসে থাকলেও কতবার যে আমাদের নাম ধরে ডাকেন, কতবার যে গায়ে হাত বুলিয়ে দেন। আমি জানি না আমার নিষ্পন্দ লাশের গায়ে যখন তিনি হাত বোলাবেন তখন তার কেমন লাগবে। আমি জানি না, সত্যি জানি না। আমার খুব ইচ্ছা আমার কবর আমার দাদা বাড়ির কবরস্থানে দাদার পাশেই দেওয়া হোক। দাদাকে যেদিন কবর দেওয়া হয় সে সময় আমার বয়স 10-11। আমার মনে আছে আমি জীবনে প্রথমবারের মতো কবরখানা দেখছি। আমার দাদার লিভার ক্যান্সার হয়েছিল। ঢাকা থেকে লাশ বাড়িতে আনতে আনতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাড়ির কবরস্থানে 3-4 জন লোক কবর খোঁড়ার আয়োজনে হ্যাজাক লাইট জ্বালানো হয়েছে। বেশ দ্রুত কাজটা এগিয়ে যাচ্ছে। আমার দেখতে বেশ লাগছে। কবর খুঁড়তে খুঁড়তে যখন গভীর হয়ে গেল তখন আমার কেমন যেন অস্বস্তি লেগে উঠল। এত গভীর করছে কেন? এত নিচে দাদাকে ফেলে দিবে? এটা কেমন কথা? ফেলে দিয়ে আবার চাপা দিয়ে দিবে। কিছুক্ষণ আগ পর্যন্ত কবর খোঁড়াটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। কবরের গভীরতা দেখে আর ইন্টারেস্টিং মনে হচ্ছিল না। কেমন ভয়ঙ্কর একটা কালো ধরনের গর্ত। এখানে মানুষকে ফেলে দেওয়া হয়, তারপর চাপা দিয়ে চুপচাপ চলে আসা হয়। দাদাকে আর দুনিয়াতে কোনোদিনও যে দেখা যাবে না সেই সময় আমার প্রথম মনে হয় আমার লাশের জন্য সেরকমই একটা গর্ত খোঁড়া হবে নিশ্চয়ই। তারপর ফেলে দেওয়া হবে, তারপর চাপা দিয়ে চুপচাপ চলে আসা হবে। এই দুনিয়া আর কোনোদিন দেখা হবে না। আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই কেউ স্ট্যাটাস দিয়ে দেবেন যে আমি আর নেই। আমার যারা আধা পরিচিত, পরিচিত বা অপরিচিত মানুষ আছেন তারা জেনে যাবেন যে তাসনিম হাসান আর বেঁচে নেই। মামলা ঢিসমিস, ডান্ডি ফাট্টাস। ভার্সিটির যেসব বন্ধুদের সাথে আর দেখা হয়নি বা যোগাযোগ থাকেনি তারা মুখ দিয়ে একটু চুকচুক করবেন। আমার মৃত্যুর খবর দেওয়া স্ট্যাটাসে ইন্নালিল্লাহ লিখবেন। এই তো। আমি এখন মোটামুটি সম্পূর্ণ বিছানায় পড়ে গেছি। হাত পা কাজ করতে চায় না। প্রতি মাসে হাসপাতালে ভর্তি হতে হয়। বিচ্ছিরি সব হাইডোজ কেমোথেরাপি নিতে হয়। চোখেও ভালো দেখি না। বইপত্র পড়তে কষ্ট হয়। চোখ দিয়ে পানি পড়ে। তাই আমার সময় কাটানোর জন্য আমি প্রায়ই একটা কাজ করি। আমার অসুস্থতা নিয়ে লেখা পুরনো পোস্টগুলো পড়ি। ওই সময়টাকে মনে করি। আপনাদের কমেন্টের অ্যাপ্রিসিয়েশনগুলো দেখি। আপনাদের দোয়াগুলি দেখি। প্রায়ই চোখ ভিজে যায়। দুনিয়ার মায়ে পড়ে যায়। আপনজনদের ছেড়ে মরে যেতে ইচ্ছা করে না। ইচ্ছা করে সবাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শক্ত করে বাঁচি। আমার মাকে জড়িয়ে ধরে বলি আমি ভালো হয়ে গেছি মা, আমার রোগ সেরে গেছে। আমার স্ত্রীকে বলি চলো আমরা বাঁচি ভরপুর করে। আল্লাহ পৃথিবীতে যে নিয়ামত দিয়েছেন তা উপভোগ করি। লেটস মেক এ ফ্যামিলি, লেটস স্টার্ট ফ্রেশ। বাবাকে বলি আব্বা তোমাকে আর ক্লিনিকে যেতে হবে না, আর 7 সকালে অফিসেও যেতে হবে না, আমি আছি না। আমার ছোট বোনটাকে বলি কিরে তোর পছন্দের কেউ আছে নাকি? থাকলে তোর ভাবিকে বল। নীলপলার বিয়ের দিন সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছা করে। হয়তো ওর দামি মেকআপ নষ্ট হয়ে যাবে, সে হোক, খুব ইচ্ছা করে জানেন, খুব। কিন্তু ইচ্ছা করলেই সমস্ত হবে এমন না, সেটা জরুরি নয়। যে যা পায় সেটাই তার জন্য শোভন ও সুন্দর। আল্লাহ তাআলা কাউকে ঠকান না। আল্লাহ তাআলা আমার মনের অস্থিরতা দূর করুন, সমস্ত গুনাহ মাফ করে দিক, শহীদের মৃত্যু দান করুন। মৃত্যুর মুহূর্তে যেন আজরাইল আলাইহিস সালাম অভিবাদন দিয়ে আমাকে তার সঙ্গে নিয়ে যান। আসমানের বাসিন্দারা যেন আমার রূহকে হাসতে হাসতে স্বাগত জানান। আল্লাহ কবুল করুন। আমাকে বলা যেতে মনে রাখবেন দুয়ার দরখাস্ত।